হাই, ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ বন্দনাতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো রাগ বা অ্যাঙ্গার। এই ইমোশনটাকে কিভাবে আমরা আমাদের নিজেদের জীবনের উন্নতির কাজে লাগাতে পারি। প্রথমে বলে রাখি, অ্যাঙ্গার বা ইমোশন যে রাগ, এটা কিন্তু একটা এনার্জি। রাগ একটা এনার্জি, সাদা বাংলায় বলা ভালো। এই এনার্জি মানে হচ্ছে শক্তি, অর্থাৎ রাগ একটা শক্তি। এবার যেমনভাবে ক্রিকেট খেলায় যখন 4 বা 6 মারতে হয় তখন তো প্রচণ্ড এনার্জির দরকার হয়। যখন ফুটবলে গোল করতে হয় তখন যে খেলোয়াড়, তাকে কিন্তু প্রচণ্ড এনার্জির বা শক্তির পরিচয় দিতে হয়। যেমন ক্রিকেটে এনার্জির দরকার হয়, ফুটবল খেলায় এনার্জির দরকার হয়, ঠিক তেমনিভাবে এই রাগ বা অ্যাঙ্গার এটাও কিন্তু একটা এনার্জি বা শক্তি। একটা কোথাও পড়েছিলাম যে এই অ্যাঙ্গার বা রাগকে আগুনের সঙ্গে তুলনা করেছেন লেখক। বলেছেন, আগুন দিয়ে আপনি ভাত রাঁধবেন না ঘর পোড়াবেন সেটা আপনার চয়েস। অর্থাৎ রাগটাকে যদি আমি আগুন ধরি, তাহলে আগুন দিয়ে আমি অন্যের ঘরও পোড়াতে পারি, আগুন দিয়ে কিন্তু আমি ভাতও রেঁধে নিজের খিদে বা ক্ষুধা নিবারণ করতে পারি। এবার প্রশ্ন হলো যে কোনটা করব। অ্যাঙ্গার এমন একটা ইমোশন যেটাকে আমি চাইলে পজিটিভলি ইউজ করতে পারি, চাইলে আমি নেগেটিভলি একটা ধ্বংসাত্মক পথে তার ব্যবহার করতে পারি। আমি কিন্তু ব্যক্তিগতভাবে অ্যাঙ্গার, এই শক্তিটাকে, অ্যাঙ্গার একটা এনার্জি বলেছি, সে এনার্জি মানে শক্তি। অ্যাঙ্গার নামক শক্তি বা রাগ নামক শক্তিটাকে জীবন গড়ার কাজে লাগাতে আগ্রহী। এবার যদি বলা হয় যখন প্রচণ্ড রেগে যাই তখন না এত তত্ত্ব কথা কিছু মনে থাকে না। সেক্ষেত্রে আমার কি বলার বলুন তো, যখন যে কারণে আপনি রাগছেন, ধরুন বাড়িতে ঘরে বসে টিভি দেখছেন, মা বাবা বা আপনার প্রিয়জনদের সঙ্গে একসঙ্গে বসে টিভি দেখছেন, কোনো এক বিষয়ে তর্কাতর্কি হলো, প্রচণ্ড রাগের সূত্রপাত ঘটলো, প্রচণ্ড রাগ মানে একদম বাস্ট আউট হবে এরকম একটা। এবার সেক্ষেত্রে কী করা উচিত বলুন তো, সেই ঘর থেকে আপনার বেরিয়ে আসা প্রয়োজন। অর্থাৎ রাগের উৎসগুলো থেকে আপনার ডিস্টেন্স মেনটেন করা প্রাথমিক কর্তব্য। রাগকে যদি আপনি সঠিকভাবে পজিটিভলি নিজের জীবনে উন্নতির কাজে লাগাতে চান, তাহলে রাগের উৎস বা কারণগুলো থেকে ডিস্টেন্স মেনটেন করা বা দূরত্ব বজায় রাখা আমাদের প্রাথমিক কর্তব্য। এইটা একটা গেল। এইবার যদি বলে দূরত্ব মেনটেন করে কি করব। যখন আপনি দূরত্ব একটু মেনটেন করছেন তখন একটা নিজস্ব একটু হাঁটতে পারেন। যদি বলেন তো ধরুন বর্ষাকালে বাইরে বৃষ্টি হচ্ছে, আমি কোথায় যাব, আপনার নিজস্ব একটা স্পেস আছে, আমি এটা আশা করি, মানে নিজের একটা থাকার জায়গা, সে ছোটো হোক বড় হোক যেমনই হোক, সেখানে এসে চোখে মুখে জল দিতে পারেন। ডিপ ব্রিদিং, 2-3টে একটু গভীর শ্বাস নিলেন। ডিপ ব্রিদিং মানে গভীর শ্বাস নিলেন, তারপরে ঘাড়ে জল দেওয়া, চোখে মুখে জল দেওয়া, একটু চুপ করে বসে থাকা, চোখ বন্ধ করে 5 মিনিট একটু বসে থাকুন। বসে থাকলেন, এবার ডায়েরিটা টেনে নিলেন, ডায়েরি কলম টেনে নিলেন। এবার আপনি যেটা ঘটেছে আপনার সঙ্গে, যে ঘটনাটা ঘটেছে, সেটাকেই বোকার মতো করে লিখুন। আমি বোকার মতো করে এই কথাটা বলছি যে আপনি হয়তো ভাববেন যে যেটা আমার ভিভিডলি আমার সঙ্গে যেটা প্র্যাকটিক্যালি একটা খারাপ কিছু ঘটলো, আমি তার প্রচণ্ড প্রতিবাদ করা উচিত, আমি কিছুটা প্রয়োজনীয় প্রতিবাদটুকু আমি করেছি, তাও মনে হচ্ছে কি আমার সেই রাগ কমছে না। সেটা আমি কি করব। আপনি ডায়েরি আর পেন নিয়ে যেটা ঘটলো সেটা লিখুন, লিখে বলুন যে আমি কিন্তু আপনার স্ট্যান্ড পয়েন্টটা যেন ক্লিয়ার করে ডায়েরিতে লেখা থাকে। এবং আপনি বলবেন, সে ডায়েরিতেই লিখবেন, অথবা মনে মনে প্রার্থনাও করতে পারেন যে ভগবান, আমি কিন্তু এরা যে আমার কথা শুনলো না, তার প্রেক্ষিতে এদের যে বিপদটা ঘটবে সেটা আমি জানি, কিন্তু আমি আন্তরিকভাবে চেষ্টা করেছিলাম ওদেরকে আমার স্ট্যান্ড পয়েন্ট দিয়ে ঘটনাটাকে দেখতে, তাহলে ওদের আরও ভালো হতো। কিন্তু আমার প্রিয়জনরাও আমাকে বুঝলো না, অর্থাৎ আমার কথা শুনলো না। সেক্ষেত্রে আমার কিছু করার নেই, মানে আমি আমার স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করেছি, আমি আমার বক্তব্য তুলে ধরেছি, ওরা মানেনি, তাতে আমার অসম্মানিত হয়েছি, আমার কষ্ট পেয়েছি। সেই ব্যাপারটা আপনি ডায়েরিতে লিখতে পারেন, অথবা মনে মনে প্রে করতে পারেন। মনে মনে প্রে করার থেকে ডায়েরিতে লিখলে বেশি ভালো হয়, কারণ আমি দেখেছি যে ঘটনা আপনাকে ভীষণভাবে মেন্টালি টর্চার করছে, মেন্টালি টন্ট করছে, সেই ব্যাপারটাকে যদি আপনি ডায়েরিতে লিখবেন যখন, তার পর মুহূর্তেই দেখবেন আপনি সেই জায়গাটা থেকে, সেই ঘটনাটা থেকে ফ্রি হয়ে গেছেন। আপনার মনে ভীষণভাবে আপনাকে মানে টিচ করছে সেই ঘটনাটা, বারে বারে যখনই মনে পড়ছে তখনই যেন কষ্ট পাচ্ছেন, মনের ভিতরে খিদে পাচ্ছে না,
টেনশন করছেন, চোখের তলায় কালি, ঘুম আসছে না, এই যে ব্যাপারগুলো ঘটছে আপনার সঙ্গে, সেই ডায়েরিতে লেখার পরে দেখবেন সেই ঘটনার তীব্রতা আপনার ভেতরে আর তত থাকছে না। মানে যেটা ভীষণ ধরুন আর 100 গ্রাম নিয়ে জ্বালাচ্ছিল আপনাকে, সেটার মানে জ্বালানোর রেশিও বা জ্বালাতন করা রেশিও 20-তে নেমে এসছে। মানে 80% বার্ডেন আপনি রিলিজ করতে পারলেন আফটার রাইটিং, লেখার পরে। হোয়াট হ্যাজ হ্যাপেন টু ইউ, যেটা আপনার সঙ্গে ঘটেছে, যে ব্যাপারটা, সেইটা লেখার পরে কিন্তু আপনি সেই ঘটনা থেকে মানে একটা বোঝা, যেন একটা বোঝা আপনি বয়ে নিতে বেড়াতে পারছিলেন না, সেটা লেখার পরে সেই জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসতে পারলেন। এটা গেল একটা স্ট্যান্ড পয়েন্ট। সেকেন্ড অপশান হলো আপনি কাউকে ফোন করতে পারেন, আপনার কোনো বন্ধু বান্ধবী প্রিয়জন, তাকে একদম মানে রাগের যে কারণ ঘটেছে যে বিষয় নিয়ে, সেই বিষয় থেকে শত শত মাইল দূরের কোনো টপিক নিয়ে তার সঙ্গে আলোচনা করতে পারেন। এখন সোশ্যাল মিডিয়ার যুগে সকলেই বলতে চায়, শোনার লোকের সংখ্যা খুব কম। আপনি যদি কারো কাছে, আপনার প্রিয়জন যে, তার কাছে যদি বলেন যে আমি এই বিষয়ে জানতে আগ্রহী বা আমার এই বিষয়টা জানার ইচ্ছে, তুমি এই বিষয়ে কিছু বলো, আপনি কিন্তু তাকে জানালেন না যে আপনি কোন টালমাটাল, কোন টানাপোড়েন, কোন মেন্টাল একটা ক্রুশিয়াল মোমেন্টের ভেতর দিয়ে যাচ্ছেন, যখন আপনার ভেতরে মনে হচ্ছে আপনি বাস্ট আউট হয়ে যাবেন, কিন্তু আপনি হচ্ছেন না। তখন সেই অবস্থাটা বন্ধু বান্ধবী যাকে ফোন করবেন তাকে জানানোর দরকার নেই। শুধু আপনি কোনো একটা বিষয় নির্দিষ্ট চুজ করুন, যে মানুষটা আপনাকে টাইম দিতে চায় সেই মানুষটার আগ্রহের বিষয়বস্তু আপনি জেনে নিন তার থেকে। অর্থাৎ সে যদি কোনো বিষয়ে খেলায় আগ্রহী, তো সেই বিষয়ে আপনি নলেজ পেলেন, মানে অ্যাকচুয়ালি আপনার রাগের যে বিষয়বস্তু সেটা থেকে তো বেরোতে পারলেন। এবার শুনলেন, গুড লিসনার হলেন, ফলে কি আপনার সেই বিষয়ে হয়তো যার সঙ্গে ফোনে কথা বলেছেন বা বলছেন, সে বলছে বেশি, আপনি শুনছেন বেশি, তাতে কি হলো, আপনার শোনার পরিমাণটা বাড়লো। আপনি সেই নতুন একটা বিষয়ে রাগের যে টপিক নিয়ে রাগারাগি হয়েছে, সেই রাগের বিষয় থেকে 1000 মাইল দূরের কোনো টপিক সম্পর্কে আপনি নলেজেবল বা জ্ঞান অর্জন করতে পারলেন। তার মানে কী হবে, অতিরিক্ত রাগ হয়ে গেলে আমরা অন্য অপশানগুলো যেরকম এক্সপ্লোর করব, অন্য অপশানগুলো ট্রাই করব, তেমনিভাবে কোনো বন্ধু বা বান্ধবীকে রাগ যে বিষয়বস্তু হয়েছে রাগের, সেই বিষয়বস্তু থেকে শত শত মাইল দূরের কোনো বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করতে পারি। সে বলল বেশি, আমি শুনলাম বেশি, তাহলে কিন্তু আমরা নিজেকে অনেক বেশি উন্নত করতে পারবো। এই একটা গেল। আর দেখবেন কি হয়, কি রাগারাগি যখন হয় না, তখন কি হয়, আমাদের শরীরটা যেন ভেতর দিক থেকে টেনে আসে। দেখবেন চোখের তলায় কালি পড়ছে, কোয়ালিটি ঘুম হচ্ছে না, অনেকক্ষণ শুয়ে আছেন কিন্তু সে শরীরের ক্লান্তি কাটছে না। সেই জন্য মানে এইসবের থেকে বেরোনোর জন্য তারপরে কি হয়, আমাদের ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হয় না, 2 হাত কাঁধ যে বেশি, সব থেকে বেশি একদম, তারপরে চোখের তলায় কালি তো বলেইছি, দুটো কাঁধে মানে দুটো হাতে যেন রক্ত চলাচল ঠিকমতো হয় না, পাগুলো রিজিড হয়ে থাকে, পুরো শরীরকে যেন একেবারে শরীরটাই রিজিড হয়ে যায়। আমি নিজেও রেগে যাই তখন আমি নিজেকে অবজার্ভ করি। আগে তো এমন ছিল যে রাগ আর অবজারভেশন এই দুটো মানুষে একই ছিলাম, মানে অবজার্ভ করবো যে সেই মানুষটা আমার ভিতর তৈরিই হয়নি। এবার আমি এখন নিজেকে পারি যে রেগে যাচ্ছি আর যে অবজার্ভ করছি, আমার ভেতরে এই দুটো মানুষকে আমি কিন্তু পর্যবেক্ষণ করি চুপচাপ। তা আমি তখন নিজেকে দেখি যে আমার শরীরটা কিন্তু শরীরে অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, হাই আসছে, তারপরে আপনার শরীর শক্ত হয়ে আসছে, যেটা হয় সেই মুহূর্তে আমি যেটা করি সেটা হলো ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ, যেমন হাতে আমি ব্যায়াম করতে পারি, ক্লকওয়াইজও করতে পারি, অ্যান্টি ক্লকওয়াইজও করতে পারি। ঘাড়ে একটু ব্যায়াম করে নিলাম, ঘাড়ের যে ব্যায়াম করি আমরা সেগুলো করে নিতে পারলাম। তারপরে একটু জায়গায় দাঁড়িয়ে, আমাদের বাইরে যদি বলতে পারেন যে আপনি বলেছেন বাইরে হেঁটে আসলেও আমাদের টেনশন বা রাগটা কমে, কিন্তু যদি সেরকম পরিস্থিতি বা সুযোগ না থাকে তাহলে কি করতে হবে, তাহলে আমাদের জায়গায় দাঁড়িয়ে একটু জগিং করে নিতে হবে, যাতে আমাদের শরীরে মানে আমরা হাঁপিয়ে গেলে কী হবে বলুন তো, আমাদের শরীর অক্সিজেন নেয়, এবং অক্সিজেন লেভেল যখন বাড়বে তখন কিন্তু আমরা রাগটাকে শারীরিক স্তরেও কিন্তু রিডিউস করতে পারবো, কমিয়ে ফেলতে পারবো। সেটা আমাদের শরীরের জন্য তো ভালোই হবে, মনের জন্যও ভালো হবে। থার্ড অপশান হলো স্ট্রং ডেইলি রুটিন। একটা শক্তিশালী ডেইলি রুটিনের প্র্যাকটিস আমাদের করতে হবে। তাহলে কী হবে বলুন তো, রাগের বিষয়বস্তু থেকে আমি একটা ভেরি রিসেন্ট ঘটনা বলছি। গতকালকে আমাদের রাজ্যেই একটা বিখ্যাত মেডিকেল কলেজ হসপিটালে
একজন চিকিৎসক পড়ুয়া, তিনি হচ্ছে এমবিবিএস কমপ্লিট করেছেন, তার সেকেন্ড ইয়ার চলছে, পিজি মানে পোস্ট গ্রাজুয়েট সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, চেস্ট মেডিসিন এর স্পেশালিস্ট হতে উনি পড়াশোনা করছিলেন। তাকে নির্মম নির্যাতন করে মারা হয়েছে, তাকে একদম মানে ভীষণভাবে অত্যাচার করে, শারীরিক অত্যাচার করে তাকে খুন করা হয়েছে শ্বাসরোধ করে। তো এই ঘটনাটা আমার ভেতরে প্রচণ্ড পরিমাণে রিয়াকশান তৈরি করেছে। আমার যে আমার ডেইলি রুটিন সেটাকে হ্যাম্পার করছিল, বারে বারে আমার ঘুমই আসছিল না, ভেতরে ভেতরে আমি ভীষণই মানে ওই যতবার ওই ঘটনা থেকে বেরোতে চাইছি কিন্তু আমি মেন্টালি পারছি না। যখনই ফোন খুলছি ওই বিষয়ে জানতে ইচ্ছে করছে, মনে হচ্ছে রাত 1টার সময় টিভিটা খুলে দেখি যে আপডেট কী হলো, ধরা পড়লো কি ধরা পড়লো না এইসব। এই যে প্রচণ্ড রাগের বিষয়, আপনারা নিজেরাও জেনে থাকবেন যে ওই হসপিটালের অস্থায়ী নিরাপত্তা রক্ষী এর সঙ্গে জড়িত এবং একজনও ধরা পড়েছে। তো এই ঘটনা আমার ভেতরে ভীষণ একটা রিয়াকশান, মানে রাগও একটা এনার্জি, বললাম না ভেঙে চুরেও ফেলে রাগ। দেখবেন রাগের বশে আমি এরকম অনেক বান্ধবীকে শুনেছি তারা নিজের প্রিয় ফোনটাকে ছুঁড়ে ভেঙে ফেলেছে, রিমোট। আমি অনেক বান্ধবীদের দাদা ভাইদের দেখেছি রাগের বশে নিজের রিমোট ছুঁড়ে ফেলেছে, চেয়ারে বসেছিল চেয়ারটা বাড়ি দিয়েছে ভেঙে গেছে, ব্যাস। এটা রাগ, এটা হচ্ছে রাগের যে এই রাগের যে শক্তি দিয়ে আমরা নিজেদের উন্নতি করতে পারবো না, সেই শক্তি হচ্ছে ফোন ভেঙে ফেলা, চেয়ার ছুঁড়ে মেরে ভেঙে ফেলা, রিমোট ভেঙে ফেলা, এগুলো হচ্ছে ধ্বংসাত্মক প্রকাশ। এই প্রকাশ দিয়ে কিন্তু আমরা নিজেদের উন্নতি করতে পারবো না। এবার ওই চিকিৎসক পড়ুয়ার যে নির্মম ভাবে যে মানে বেদনাদায়ক যে মৃত্যুটা ঘটলো, সেটা আমাকে অনেক সারা রাত ঠিকঠাক মতো ঘুমোতে দেয়নি। এবার কি হয়েছে বলুন তো, সকালে যেহেতু আমার দীর্ঘদিনের অভ্যাস, সকালে মানে ভোরবেলা উঠে নির্দিষ্ট ফ্রেশ হয়ে যাই, তারপরে একটু পড়াশোনা করা অভ্যাস। এবার কি আমি বারে বারে টিভি চালাচ্ছি কিন্তু আমার স্ট্রং ডেইলি রুটিন মানে আমার প্রত্যেক দিন যে একটা কাজ করি, নির্দিষ্ট পড়াশোনা, তারপরে যে আজকে ক্লাস করতে হবে, ক্লাসের বিষয়বস্তু ভেবে নেওয়া, যে আজকে আমাদের বিষয়বস্তু ছিল, আমি বলেইছি প্রথমে, রাগকে কিভাবে নিজেদের উন্নতির কাজে লাগানো যায়। এবার সেই ব্যাপারগুলো আমি যখনই বারে বারে টিভির কাছে যাচ্ছি বা ফেসবুকে যাচ্ছি, আপনার সোশ্যাল মিডিয়াতে যাচ্ছি ওই খবরের আপডেট পাওয়ার জন্য, তখনও কিন্তু আমাকে বারে বারে পেছনে টানছে আমার ডেইলি রুটিন। অর্থাৎ ওই ঘটনাটা আমাকে জানতে হবে। কিন্তু দেখুন, বাস্তব পরিস্থিতি যদি প্র্যাকটিক্যালি দেখতে চাই, আমার কিন্তু সোশ্যাল মিডিয়াতে ওই ঘটনা যেখানে আলোচনা হচ্ছে সেখানে কিছু কমেন্ট করা মানে কড়া শাস্তি চাই, এই কড়া শাস্তি চাই বা এইসব লেখা ছাড়া আমার কিন্তু সেরকমভাবে মানে অ্যাকিউটলি সেরকমভাবে ফার্স্ট হ্যান্ড কিছু করার মতো নেই। আমি ভেবে দেখলাম যে এই ঘটনার প্রেক্ষিতে আমার কিন্তু সরাসরিভাবে সেরকমভাবে করার কিছু নেই। আমি একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে যেটা করতে পারি সেটা হচ্ছে তীব্র প্রতিবাদ জানাতে পারি। এবার আমি সকালে উঠে সোশ্যাল মিডিয়াতে যা যা করণীয় ফেসবুকে সেগুলো কমেন্ট করলাম, বা এই আলোচনাটা যেখানে হচ্ছে সেখানে লাইক দিলাম। তারপরে সেই যে টেলিকাস্ট বেশি করছে যে চ্যানেল, সেখানে বারে বারে দেখছি তার যাতে ওদের টিআরপিটা বাড়ে, মানে কি আমি ইনডাইরেক্টলি এই প্রতিবাদের অংশী হয়ে থাকলাম, প্রতিবাদের পার্ট হয়ে থাকলাম, কিন্তু আমি সরাসরিভাবে কিন্তু এখানে কিছু করতে আমার করণীয় নেই। সেক্ষেত্রে আমি মনকে বোঝালাম যে আমাকে কিন্তু আজকের দিনের এই রাগ বা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করে কী করে নিজের উন্নতি করা যায় এই বিষয়ে ভাবতে হবে। এবং আমি তখন ভাবলাম যে সত্যি তো, এটাও তো আমার ভেতরে এখন রাগ হচ্ছে, এটাকে আমি কী করে ম্যানেজ করছি। সেটা ভাবলাম যে আমার অবচেতনে কিন্তু আমার যে স্ট্রং ডেইলি রুটিন, আমার প্রত্যেক দিনের কাজ করতে হবে, মাকে একটু সাহায্য করার দরকার, নিজের পড়াশোনা করার দরকার, বাবা মার সঙ্গে আলোচনা করলাম এই বিষয়ে, মেয়েটার বিষয়ে, ও মা ধরা পড়েছে, বাবা প্রচণ্ড শাস্তি হবে, সবাই প্রতিবাদ করছে, এটা খুব ভালো বিষয়। এই প্রসঙ্গে বলে রাখি যে এই স্ট্রং ডেইলি রুটিন তো থাকাই উচিত। তাহলে কী হবে বলুন তো, আপনার প্রতিদিনের যে নিত্য নৈমিত্তিক কাজ সেটা তার কাছে আপনাকে ফেরত দেবে, অর্থাৎ আপনাকে আপনার ডেইলি রুটিন বাট স্ট্রং ডেইলি রুটিনের কাছে ফেরত দেবে আপনার দীর্ঘকালের পালনীয় অভ্যাস। যে সকালে উঠে আপনি যদি ব্রাশ না করেন, মনে হবে যেন কিছু একটা করিনি, তো মনে হচ্ছে আমি খবরটা দেখবো কিন্তু এইটা করিনি। আচ্ছা, সকালে উঠে আমার তো একটু চা করার অভ্যাস, মা বাবাকে চা করে, তাহলে এইটা তো করা হয়নি, এটা করে দিয়ে আমি তারপরে টিভিটা চলছে প্লাস আমি নিজের কাজটাও করলাম। এইভাবে আর একটা যেটা ভালো হয় আমার কাছে, একদম মানে কাটা ঘায়ে মলম লাগানো যেটা বলে, কাটা ঘায়ে একদম এমন একটা মেডিসিন দিলাম, মলম লাগিয়ে দিলাম যে সেরে গেল, সেটা হচ্ছে শেয়ারিং। আপনার প্রিয়জন, আশেপাশে যারা, আমার মার সঙ্গে শেয়ার করেছি, বাবার সঙ্গে শেয়ার করেছি, স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করেছি, যারা এই ক্লাসের মানে অফ ক্যামেরা রয়েছে তাদের সঙ্গে শেয়ার করি। ফলে কী হয় বলুন তো, আমার যে তীব্রতা, যন্ত্রণার বা খারাপ লাগার যে তীব্রতা, রাগের যে
প্রচণ্ড তীব্রতম অনুভূতি, সেটা কিন্তু আস্তে আস্তে সবার ভিতরে ছড়িয়ে যায়। সবাই একটা ভালো জিনিসের ভালো জিনিস আমি শেয়ার করতে পারলাম, সেই শেয়ারিংয়ের ঘটনা বিষয়বস্তু ওদের ভেতর ঢুকলো, ওদের ভেতর একটা প্রতিবাদের মানসিকতা তৈরি হলো। এতে কি হলো, আমি এক জায়গায় পড়েছিলাম যে দুঃখ, রাগ শেয়ার করলে, যদি সুস্থভাবে শেয়ার করা যায় তাহলে কমে। দুঃখ রাগ সুস্থভাবে শেয়ার করা গেলে কমে, আর সুখ যত শেয়ার করব তত বাড়ে। অর্থাৎ সুখের কোনো ঘটনা যদি শেয়ার করি তাহলে একজন থেকে আরেকজনে, আরেকজন থেকে আরেকজনে, একদম চেন সিস্টেমে সকলেই আনন্দিত হয় যে ভারত আজকে বিশ্বকাপে এবার জিতেছে। তাহলে এটা আমি যত মানুষের কাছে বলবো তত বেশি এই জিতেছে, বাহ ভীষণ ভালো, এটা তাহলে একটা আনন্দের বিষয় হলো। কিন্তু দুঃখ বা রাগ যদি আমি ভালোভাবে প্রকাশ করতে পারি, বুঝিয়ে বলতে পারি, তাহলে কিন্তু সেটার তীব্রতা কমে। তাহলে কি কি বললাম? ফার্স্ট স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে ডিস্ট্যান্স মেনটেন করা, অর্থাৎ প্রথমে যেখানে রাগারাগি ঘটলো যে ঘরটাতে বা যে স্থানটাতে, সেই স্থানটা থেকে ডিস্ট্যান্স মেনটেন করব, দূরত্ব বজায় রাখবো, সেখান থেকে দ্রুত বেরিয়ে আসবো। ঢিলে চলছি দুলকি চালে সেরকম না, দ্রুত বেরিয়ে আসবো সেখান থেকে। তারপরে ডিপ ব্রিদিং নেব, চোখ বন্ধ করে 5 মিনিট থাকলাম। তারপরে 2 নম্বর স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে ডায়েরিতে নিজের স্ট্যান্ড পয়েন্ট লিখে রাখলাম যে আমি এইটা করতে চেয়েছিলাম, আমারটাই সঠিক, কিন্তু এরা গ্রহণ করলো না, কিন্তু আমি তো আন্তরিকভাবে চেষ্টা করেছিলাম, তার জন্য রাগারাগিও হলো, কিন্তু আর যাতে না হয় সেজন্য আমি এখানে থেমে যাওয়ার জন্য আমি ডায়েরির কাছে এসেছি, কলমের কাছে এসেছি, আমি নিজের স্ট্যান্ড পয়েন্ট ডায়েরিতে লিখলাম। 3 নম্বর হচ্ছে কোনো বন্ধুবান্ধব বা প্রিয়জন যারা টাইম দিতে পারে বলে আপনার মনে হয়, যারা ফোন করলে ফোনে আমাকে টাইম দিতে পারে, তাদের সঙ্গে ফ্রেশ নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করা। এরকম এই রাগের মুহূর্তে হয় কি, আপনি বেশি শুনলেন, তাকে বলতে দিলেন বেশি, তাহলে আপনি গুড লিসনারও হলেন একজন। যখন আপনি গুড লিসনার হবেন তখন কিন্তু একজন ভালো বন্ধুও পেয়ে গেলেন, অর্থাৎ যার কথা শুনছেন তার ভালো ভালো বন্ধু আপনি হয়ে যাবেন। তারপরে সেটা হচ্ছে স্ট্রং ডেইলি রুটিনে ফেরত আসা। প্রতিদিনের যে নিত্য নৈমিত্তিক কাজ, সেগুলো যত টেনশন হোক, যত রাগারাগি হোক, যাই হোক, আপনাকে কিন্তু করতেই হবে, নইলে শরীর ভালো থাকবে না। তাহলে স্ট্রং ডেইলি রুটিনের ভেতরে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি পড়বে, সেখানে কিছু ব্যায়াম বা অনুশীলন, এক্সারসাইজ করতেই হবে বলেছি। আর হচ্ছে নিয়ারেস্ট মানুষগুলো, অনেক সময় কি হয় সোশ্যাল মিডিয়াতে আপনি যেরকমভাবে চাইছেন সেরকমভাবে পাবেন না। ধরুন আমি যে বললাম না বন্ধুবান্ধবী, অনেকে হয়তো বন্ধুবান্ধবীকে টাইম দিতে চায় না, ফোনে মনের মতো করে কাউকে পেলাম না যার সঙ্গে 10 মিনিট কথা বলতে পারি ওই রাগের বিষয়বস্তু থেকে বেরোনোর জন্য। সেক্ষেত্রে কী করবো? সেক্ষেত্রে নিজেকে স্যাক্রিফাইস করতে হবে, বললাম না, নিজের আশেপাশে বাবা মা, আমার ক্ষেত্রে যেমন বাবা মা, ছাত্রছাত্রীরা আমার কাছে কম বেশি সবসময় থাকেন। এবার ফলে কি হয়, আমি তাদেরকে এরমভাবে গড়ে তুলেছি যে তারাও এগুলো শুনতে আগ্রহী। কখনো মনে হবে না যে একজন মারা গেছেন, তার মৃত্যুটাই আমি শুনবো না, আমি তাতে আমার বয়ে গেছে, এরকম টাইপের মানসিকতা তৈরি না করা, অর্থাৎ শেয়ার করা, কিছু মানুষ তৈরি করা যারা আপনার কথা শুনবে, কম মাত্রায় হলেও শুনবে। এরকম মানুষ তৈরি করার দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে। অর্থাৎ আপনার ফ্রেন্ড সার্কেল এরম বানাতে হবে যে তারা আপনার দুঃখের সময়, আপনার কষ্টের সময় পাশে থাকবে। তাহলেই কিন্তু আমরা রাগটাকে রিমোট ছুঁড়ে ফেলার কাজ বা চেয়ার ভেঙে ফেলার কাজ বা ফোন ভেঙে ফেলার কাজে ব্যবহার না করে রাগের শক্তির মাধ্যমে কিন্তু আমরা নিজেদের তৈরি করতে পারি, নিজেদের জীবন গড়ে তুলতে পারি, নিজেদেরকে একটা ভালো ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারি। তো রাগ নিয়ে যে আমার নিজস্ব মতামত বা ধারণা, সেটা আপনাদের সঙ্গে প্রকাশ করলাম বা শেয়ার করলাম বলতে পারেন। তো এই ক্লাসটা বা এই সেশনটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন রাখবেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।